এক ধনী ব্যক্তি নিজের সন্তান হারানোর যন্ত্রণা সহ্য করছিল, যে এক রহস্যজনক পরিস্থিতিতে নিখোঁজ হয়ে গিয়েছিল। তখন থেকে সে আর নতুন করে কোনো সন্তান গ্রহণের কথা ভাবেনি। কিন্তু কিছু সময় পর যখন সে দারিদ্রতার সঙ্গে লড়াই করা একটি পরিবারের কাছ থেকে তাদের এক সন্তানকে দত্তক নিল, তখন সে এমন কিছু দেখল যা তাকে হতবাক করে দিল। সেই ছেলের শরীরে ঠিক সেই একই জন্মচিহ্ন ছিল যা তার হারিয়ে যাওয়া ছেলের ছিল। এরপর যা ঘটল তা আরও বেশি চমকপ্রদ ছিল। বন্ধুরা, এরকম আরও বিস্ময়কর গল্প দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতেও আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তাহলে চলুন আজকের গল্প শুরু করা যাক। রঞ্জন মেহতার জীবন বহুদিন ধরে এক অন্তহীন নীরবতায় ডুবে গিয়েছিল। বাইরে থেকে সে বিশ্বের সামনে একজন সফল ও শক্তিশালী শিল্পপতি হিসেবে পরিচিত ছিল, কিন্তু ভিতরে সে ছিল এক পরিত্যক্ত ধ্বংসস্তূপের মতো, যাকে কেউ একসময় ছেড়ে গিয়েছিল কিন্তু ভুলে যায়নি। মুম্বাইয়ের আকাশ ছোঁয়া অট্টালিকাগুলোর মাঝে তার কোম্পানির নাম এক মাইল ফলকের মতো দাঁড়িয়েছিল। মানুষ তাকে এমন একজন ব্যক্তি হিসেবে জানত যে প্রযুক্তির জগতে নিজের ভাবনা ও পরিশ্রম দিয়ে বিপ্লব এনেছিল, কিন্তু তার আসল গল্প ছিল এই বাহ্যিক চাকচিক্যের থেকে বহু দূরে, গভীর অন্ধকারে লুকোনো। তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল সেই দিন যেদিন তার একমাত্র সন্তান আরব হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল। সেই দিনটি তার স্মৃতিতে অমোচনীয় ক্ষতের মতো খোদাই হয়েছিল। সেদিন ছিল একটি সাধারণ সকাল, সব কিছু স্বাভাবিকই দেখাচ্ছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তার জীবন সম্পূর্ণ বদলে গিয়েছিল। আরবের নিখোঁজ হওয়া যেন তার সুখের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছিল। সেই ঘটনার পর তার স্ত্রী শিয়ার সঙ্গেও তার সম্পর্ক, যা সামান্য উষ্ণতা বেঁচে ছিল, তাও ধুলোয় মিশে গিয়েছিল। ওই ঘটনার পর রঞ্জন নিজেকে কাজে ডুবিয়ে দিয়েছিল। দিনরাত কাজ, অন্তহীন মিটিং, একের পর এক প্রকল্প, সবই যেন সেই শূন্যতা পূরণের চেষ্টা ছিল যা আরব হারিয়ে যাওয়ার পর তার হৃদয় জন্মেছিল। কিন্তু কোনো সফলতা আর কোনো পরিমাণ টাকাই সেই ফাঁকা জায়গা পূরণ করতে পারেনি। সেই রাতেও সে তার অফিসে একা বসেছিল। তার সামনে ছড়িয়ে ছিল অগণিত রিপোর্ট ও ডেটা শিট। প্রতিদিনের মতো আজও সে প্রতিটি ছোট বড় তথ্য গভীর মনোযোগ দিয়ে দেখছিল। কিন্তু তখনই কম্পিউটার স্ক্রিনে একটা খবর ভেসে উঠল। প্রথমে সে খেয়াল করল না, কিন্তু কয়েক সেকেন্ড পর তার দৃষ্টি আটকে গেল হেডলাইনের ওপর। অপরাধী নেটওয়ার্কের দ্বারা শিশুদের শোষণ। সে দ্বিধা নিয়ে খবরটি পড়তে শুরু করল। প্রতিবেদনে ছিল সেই শিশুদের কথা, যাদের দারিদ্র্য ও বাধ্যবাধকতা পরিবার থেকে দূরে সরিয়ে নিয়েছিল। কেউ বিক্রি হয়েছিল, কেউ অপহরণ হয়েছিল। এই গল্পগুলো যেন এক দুঃস্বপ্নের মতো ছিল, যা বারবার সত্যি হয়ে যাচ্ছিল। রঞ্জন পড়া থামিয়ে দিল। তার হাত কম্পিউটারের মাউসের ওপর স্থির ছিল, কিন্তু তার চোখ চলে গিয়েছিল দূরের অতীতে। আরবের মুখ ভেসে উঠল তার স্মৃতির মাঝে। তাহলে কি আমার ছেলে? এই ভাবনাগুলো তার ভেতর কোনো অজানা পরিবর্তন এনে দিল। সে অনেকক্ষণ চুপচাপ বসে রইল। আগামী কয়েকদিনে রঞ্জন তার যোগাযোগগুলো ব্যবহার করতে শুরু করলো। সে বিভিন্ন এনজিও, সমাজকর্মী এবং এমনকি কিছু বেসরকারি সংস্থার সঙ্গেও যোগাযোগ করলো। একের পর এক ফোন করলো। অসংখ্য মিটিংয়ের পর অবশেষে সে একটি শিশুকে খুঁজে পেল। 6 বছরের রোহন। রোহন একটি বস্তিতে থাকত। তার মা আর এই পৃথিবীতে ছিল না। তার বাবা মদ এবং ঋণের বোঝার নিচে চাপা পড়ে গিয়েছিল। রোহনের জীবন ছিল শুধুই ক্ষুধা আর ভয়ের মিশেল। যখন রঞ্জন প্রথমবার রোহনের সঙ্গে দেখা করল, সে দেখল শিশুটি কোণে গুটিসুটি মেরে বসে আছে। তার কোমল কাঁধ নুইয়ে পড়েছিল, যেন কেউ তার পুরো শৈশবের ভার তার ওপর চাপিয়ে দিয়েছে। রঞ্জন হাঁটু গেড়ে বসে তাকে কাছে রাখল। তার কণ্ঠস্বর ছিল এক অজানা ব্যথা এবং কোমলতায় ভরা। রোহন, আমি রঞ্জন। আমি তোমাকে ভয় দেখাতে আসিনি, আমি শুধু তোমার সাহায্য করতে চাই। রোহন কিছুক্ষণ তাকিয়ে রইল। তার বড় বড় চোখে জল ছিল না, শুধু অবসাদ আর ভয়। ধীরে ধীরে সে তার হাত বাড়ালো এবং রঞ্জনের হাত ধরে ফেলল। রঞ্জন অনুভব করল সেই ছোট্ট হাতের মুঠো কতটা দুর্বল ছিল, যেন তার মধ্যে জীবনের আর কোনো আশা বেঁচে নেই।
সেই দিনই রঞ্জন সিদ্ধান্ত নিল যে সে রোহনকে তার বাড়িতে নিয়ে যাবে। রঞ্জনের বিশাল প্রাসাদতম বাড়ি রোহনের কাছে যেন এক স্বপ্নের মতো ছিল। বাড়িতে ঢুকে সে প্রতিটি কোণকে অবাক দৃষ্টিতে দেখছিল। চকচকে মেঝেতে পা রাখার সময় সে এমনভাবে হাঁটছিল যেন প্রতি পদক্ষেপে সে পড়ে যাবে বলে আশঙ্কা করছে। রাতের খাবারের সময় রঞ্জন হালকা মেজাজে কথা বলার চেষ্টা করলো। সে হাসি মুখে জিজ্ঞাসা করলো, রোহন, তুমি কি করতে পছন্দ করো? বই পড়তে ভালোবাসো নাকি কোনো খেলা খেলতে? রোহন কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে মাথা নাড়ল। তার নীরবতা এত গভীর ছিল যে রঞ্জনের হৃদয় আরও ভারী হয়ে গেল। সেই রাতে রঞ্জন যখন রোহনের ঘরে ঢুকল তখন সে খেলনা নিয়ে খেলছিল, কিন্তু রোহনের মন অন্য কোথাও ছিল। সে খেলনাগুলো উল্টে পাল্টে দেখছিল, যেন তাদের মধ্যে কোনো রহস্য খুঁজে বের করার চেষ্টা করছে। ঠিক তখনই রঞ্জনের চোখ পড়ল রোহনের হাতের দিকে। একটা চিহ্ন, পাতার আকারের একটা জন্মদাগ। রঞ্জনের নিঃশ্বাস থমকে গেল। হুবহু একই চিহ্ন যা তার হারিয়ে যাওয়া ছেলে আরাবের হাতে ছিল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে অবিশ্বাসের ঢেউ আছড়ে পড়ল। এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা, নাকি এর পিছনে কোনো সত্যি লুকিয়ে রয়েছে? সে কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে এলো। তার হৃদয় জোরে জোরে ধুকপুক করছিল, শ্বাস ভারী হয়ে আসছিল। আমার অতীত কি আবার আমার সামনে ফিরে আসছে? সে নিজেকে এই প্রশ্নের উত্তর দিতে পারেনি, কিন্তু তার মধ্যে এক অজানা অস্থিরতা জন্ম নিচ্ছিল। ডিএনএ রিপোর্টের অপেক্ষা। রঞ্জন মেহতার জন্য সেই রিপোর্টের অপেক্ষা যেন এক অন্তহীন যন্ত্রণার মতো ছিল। ডিএনএ পরীক্ষার ফল আসার আগে প্রতিটি মুহূর্তে তার মন এবং হৃদয়ের মধ্যে এক যুদ্ধ চলছিল। একদিকে আশা, হয়তো রোহনই আমার হারিয়ে যাওয়া ছেলে আরব। অন্যদিকে ভয়, যদি রিপোর্ট এটা প্রমাণ না করে তাহলে আমি কিভাবে এই সত্যের মুখোমুখি হব? অবশেষে সেই মুহূর্ত এলো। মনীষ রিপোর্ট এনে রঞ্জনের হাতে দিল। রঞ্জনের হাত কাঁপছিল। সে ধীরে ধীরে ফাইল খুলল। সর্বপ্রথম তার চোখ পড়ল সেই লাইনের ওপর যা তার জীবন চিরতরে বদলে দিল। 99.9% ম্যাচ। সময় থমকে গেল। রঞ্জন ফাইল বন্ধ করে দিল। সে চেয়ারে বসে চোখ বন্ধ করল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। এগুলো ছিল আনন্দের অশ্রু, স্বস্তির অশ্রু, আর এত বছরের যন্ত্রণার মিশ্র অনুভূতি। আমার ছেলে আরব বেঁচে আছে। যে সন্তানকে আমি এত বছর ধরে মৃত ভেবেছিলাম সে ফিরে এসেছে। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ নির্বিচারে টিকে থাকল না। প্রতিশোধের আগুন। রঞ্জন মনীষকে ডেকে বলল, আমি তাদের সম্পর্কে সব তথ্য চাই যারা আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। আমি কাউকে ছাড়ব না। তার কণ্ঠস্বরে দৃঢ়তা তার ভিতরে জ্বলতে থাকা ক্রোধের আভাস দিচ্ছিল। মনীষ মাথা নিচু করে সম্মতি জানালো এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। রোহনের সঙ্গে সাক্ষাৎ করতে রঞ্জন এবার রোহনের ঘরে গেল। সেখানে সে খেলনা নিয়ে খেলছিল। রঞ্জন কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইল, যেন নিজেকে প্রস্তুত করছিল সে কি বলবে। অবশেষে সে ধীরে ধীরে ঘরে ঢুকল এবং রোহনের পাশে বসে পড়ল। রোহন তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। রঞ্জন হাত বাড়িয়ে বলল, রোহন, আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? রোহন হালকা হেজিটেশন নিয়ে মাথা নাড়ালো। তুমি কি তোমার মাকে মনে করতে পারো, কিংবা সেই লোকগুলোকে যারা তোমাকে সেখানে নিয়ে গিয়েছিল? রঞ্জন খুব ধীরে সতর্কভাবে জিজ্ঞাসা করলো, যাতে রোহন ভয় না পায়। রোহন কিছুক্ষণ চুপ করে রইল। তার আঙুল খেলনার চাকার ওপর ঘুরছিল, কিন্তু তার চোখ শূন্য ছিল। তারপর সে আস্তে করে বলল, আমার শুধু মনে আছে আমার মা মারা গিয়েছিল। তারপর তারা আমাকে নিয়ে গিয়েছিল। ওরা সবসময় বলতো আমি একটা বোঝা। তার কণ্ঠ এতটাই মৃদু ছিল যে রঞ্জনকে শুনতে একটু ঝুঁকতে হলো। রঞ্জনের হৃদয় একটা মোচড় দিয়ে উঠল। এই শব্দগুলোর ভার সে অনুভব করতে পারছিল। সে জানতো এটা কোনো সাধারণ শিশুর কথা নয়। এটা ছিল দীর্ঘ বছরের যন্ত্রণা ও অত্যাচারের একটা নির্মম সত্য। রঞ্জন রোহনের মাথায় হাত বুলিয়ে বলল, তুমি এখন আর কোনো বোঝা নও রোহন। তোমার আর কোনো কিছুকে ভয় পাওয়ার দরকার নেই। আমি তোমার সঙ্গে আছি চিরকাল। রোহন তার দিকে তাকালো। তার চোখে এখনও সম্পূর্ণ বিশ্বাস ফুটে ওঠেনি, কিন্তু কোথাও যেন সে অনুভব করছিল যে রঞ্জনের কথায় সত্যতা আছে। কয়েকদিনের মধ্যেই মনীষ তার তদন্ত সম্পন্ন করলো। সে একটা মোটা ফাইল নিয়ে রঞ্জনের কাছে এলো এবং জানালো,
রোহনকে দেখাশোনা করা সেই দম্পতি একটি আন্তর্জাতিক শিশু পাচার চক্রের সদস্য। স্যার, তাদের কাছে একাধিক শিশুকে লুকিয়ে রাখার এবং বিক্রি করার জন্য নকল নথিপত্র রয়েছে। তাদের সম্পূর্ণ পরিচয় ভুয়ো। আমি তাদের আস্তানার খুব কাছাকাছি পৌঁছে গেছি। রঞ্জন ফাইলটি দেখল এবং দৃঢ় কণ্ঠে বলল, আমি তাদের ছাড়ব না। আমার ছেলের সঙ্গে তারা যা করেছে তার প্রতিটি হিসেব আমি নেব, যে মূল্যই দিতে হোক না কেন। মনীষ সম্মতি জানিয়ে বেরিয়ে গেল। সত্যের প্রকাশ। রঞ্জন এবার রোহনের কাছে গেল। সে তাকে আলতো করে কোলে বসালো এবং প্রথমবার গভীর দৃষ্টিতে তার চোখের দিকে তাকালো। সে বলল, রোহন, আমি তোমাকে একটা সত্য জানাতে চাই। রোহন একটু বিভ্রান্ত দৃষ্টিতে তার দিকে তাকালো, কিন্তু চুপ রইল। তুমি আমার ছেলে। তুমি সেই সন্তান যাকে আমি এত বছর ধরে খুঁজেছি। রঞ্জনের কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তার মধ্যে এক ধরনের অদ্ভুত শক্তি ছিল। রোহন কিছু বলল না। সে ধীরে ধীরে রঞ্জনের চোখে তাকালো এবং প্রথমবার তার মুখে এক ক্ষীণ অভিব্যক্তি ফুটে উঠল। রঞ্জন তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। এটাই সেই মুহূর্ত ছিল যখন তার জীবনের সবচেয়ে বড় শূন্যতা পূর্ণ হলো। কিন্তু এই আনন্দের মধ্যেও সে তার হৃদয় জ্বলতে থাকা ক্রোধকে দমিয়ে রাখতে পারল না। যারা তার ছেলের শৈশবকে কেড়ে নিয়েছে তাদের শাস্তি দেওয়াই এখন তার জীবনের প্রধান উদ্দেশ্য। সে মনীষকে ফোন করলো এবং বলল, ওদের সমস্ত ঠিকানা, সমস্ত নাম আমার দরকার। আমি নিজে এই লড়াই লড়ব। মনীষ ফোনের ওপাশ থেকে বলল, স্যার, আমরা প্রস্তুত। খুব শিগগিরই তারা আপনার সামনে আসবে। রঞ্জন ফোন রেখে দিল। সে রোহনের পাশে গিয়ে তার মাথায় আলতো করে হাত রাখল। তোমার কষ্ট শেষ হবে বাবা, আমি কথা দিচ্ছি। অপরাধীদের মুখোশ উন্মোচিত হলো। মনীষ সেই তথ্য নিয়ে এলো যার জন্য রঞ্জন অধীর আগ্রহে অপেক্ষা করছিল। প্রতিবেদনে স্পষ্টভাবে বলা ছিল, রোহনকে যারা লালন পালন করছিল তারা এক বিশাল অপরাধ চক্রের অংশ। এই চক্রটি হাসপাতাল, অনাথ আশ্রম এবং অনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোর মধ্যে কাজ করত। এরা শিশুদের বিক্রি ও কেনার জঘন্য কাজ করত। মনীষের তদন্ত এই চক্রের প্রতিটি স্তর উন্মোচন করেছিল। রঞ্জন আর সময় নষ্ট করল না। সে সরাসরি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করল এবং নিশ্চিত করল যে এই নেটওয়ার্ককে নির্মূল করার জন্য একটি নিখুঁত এবং বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হয়েছে। সে জানত এই অপরাধীদের তাদের কৃতকর্মের শাস্তি দেওয়ার জন্য আমি সব কিছু করব। নিষ্ঠুর চক্রের সমাপ্তি। মনীষ, প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে নিতে হবে। একজনও যেন বেঁচে না যায়। এরা কত পরিবারকে ধ্বংস করেছে, কত শিশুর জীবন নষ্ট করেছে। এখন তাদের নিজেদের পরিণতির মুখোমুখি হতে হবে। রঞ্জনের কণ্ঠে দৃঢ় সংকল্প ঝলসে উঠল। মনীষ সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নিল। সরকারি কর্মকর্তাদের সঙ্গে মিলে সম্পূর্ণ চক্রটি ধ্বংস করার জন্য পরিকল্পনা তৈরি হলো। দিন রাত অক্লান্ত পরিশ্রমের পর অভিযান শুরু হলো। এক এক করে পুরো নেটওয়ার্কের অপরাধীরা গ্রেফতার হলো। হাসপাতাল এবং অনাথ আশ্রমে তল্লাশি চালানো হলো, যেখান থেকে শিশুদের বেআইনিভাবে কেনা বেচা করা হতো। এটা দেখে রঞ্জনের রাগ আরও বেড়ে গেল। কিভাবে নিষ্পাপ শিশুদের পণ্য বানিয়ে বিক্রি করা হতো শুধুমাত্র টাকার লোভে। সত্য প্রকাশের সময়। কিন্তু রঞ্জনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আরাবকে তার প্রকৃত পরিচয় জানানো। সে জানত এটা সহজ হবে না। এখনো পর্যন্ত সে আরাবকে বলেনি যে সেই তার হারিয়ে যাওয়া সন্তান। সে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষায় ছিল। এক সন্ধ্যায় আরাব বাগানে বসে ছবি আঁকছিল। রঞ্জন ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালো। সে দেখল আরাব গভীর মনোযোগ দিয়ে কাগজে রং করছে। তার হাতে ছিল একটি পেন্সিল। তার আঙুল ধীরে ধীরে একটি গাছের ছবি আঁকছিল, এক বিশেষ চিহ্ন। রঞ্জন আরাবের কবজিতে থাকা বিশেষ চিহ্নটির দিকে তাকালো। তারপর বলল, তুমি জানো এই চিহ্ন তোমার জন্য কতটা বিশেষ? আরাব বিস্মিত হয়ে পেন্সিল নামিয়ে রাখল। তারপর জিজ্ঞাসা করল, কেন? রঞ্জন হেসে বলল, কারণ এই চিহ্ন তোমার মা তোমাকে দিয়েছে। এটা তোমার পরিবারের অংশ। আরাব প্রথমবার হালকা হেসে বলল, আমার মা বলতো এই চিহ্নটা আমাদের সবার আছে। রঞ্জন এই কথা শুনে নিজের চোখের জল ধরে রাখতে পারল না। তার চোখে আনন্দ ও যন্ত্রণার ঢেউ একসঙ্গে আছড়ে পড়ল। সে ধীরে ধীরে বলল, তিনি ঠিকই বলেছিলেন, এই চিহ্ন তোমার, আর এটা তোমার সঙ্গে চিরকাল থাকবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কয়েকদিন পর যখন রঞ্জন নিশ্চিত হলো যে আরাব এখন সত্য জানার জন্য প্রস্তুত, সে তাকে নিজের ঘরে ডাকলো। সে জানতো এটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে। সে গভীর শ্বাস নিল এবং আরাবের পাশে বসল। আরাব, সে শান্ত কণ্ঠে বলল, আমার তোমাকে কিছু বলার আছে, এটা খুব জরুরি। আরাব তার দিকে তাকালো। তার নিষ্পাপ চোখে একটা হালকা কৌতূহল ছিল। তোমাকে খুঁজতে আমি কত বছর পার করেছি তুমি জানো? রঞ্জন তার ছোট্ট হাত দুটো নিজের হাতের মধ্যে নিল। তারপর বলল, তুমি আমার ছেলে, তুমি সেই যাকে আমি সারা পৃথিবী জুড়ে খুঁজেছি। আমি প্রতিটা মুহূর্ত তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করেছি। আরাবের মুখ বিস্ময় ভরে গেল। সে নিচু গলায় বলল, আপনি আমাকে কখনো ফেলে যাননি। ওরা সবসময় বলতো আমি সবার বোঝা। রঞ্জন তার চোখের গভীরে তাকিয়ে বলল, আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি আরাব। আমি প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করেছি এবং এখন আমি তোমাকে আর কখনো হারাতে দেব না। আরাবের চোখে জল চলে এলো। সে রঞ্জনের বুকে ঝাঁপিয়ে পড়ে বলল, এখন আমি আর একা নই, তাই তো? রঞ্জন তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলল, না সোনা, এখন থেকে তুমি আর কখনো একা থাকবে না। নতুন জীবনের সূচনা। পরবর্তী কয়েক সপ্তাহে রঞ্জন ও আরব একটি নতুন জীবন শুরু করলো। তাদের সম্পর্ক প্রতিদিন আরো গভীর হতে লাগলো। একদিন বাগানে দুজনে মিলে একটি গাছ লাগালো। আরব মাটির গুঁড়ো হাতে তুলে নিয়ে জিজ্ঞাসা করলো, বাবা, এখন আমাদেরও শিকড় আছে, তাই তো? রঞ্জন তার মাথায় আলতো করে হাত বুলিয়ে হেসে বলল, হ্যাঁ সোনা, এখন আমাদের শিকড় এতটাই শক্তিশালী যে কেউ কখনো তা উপড়ে ফেলতে পারবে না। আরব তার দিকে তাকালো এবং মিষ্টি করে হাসল। সেই হাসি এতদিনের সমস্ত কষ্ট ও একাকিত্বকে মুছে দিল। এখন তাদের সামনে একটি নতুন জীবন অপেক্ষা করছিল, যা বিশ্বাস, ভালোবাসা ও আশার ওপর ভিত্তি করে দাঁড়িয়েছিল। আপনার অনুভূতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি এই গল্পটি আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমাদের কন্টেন্ট আরও ভালো করে উপস্থাপনা করার জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে দয়া করে কমেন্টে জানান, যাতে আমরা আপনাদের জন্য আরও অসাধারণ গল্প আনতে পারি।